তো মসফেট গত ক্লাসে তো বলছি যে ওদের সাইজ কিরকম। এখানে একটা কথা বলছিলাম না, ন্যানো। আমরা আজকাল দুনিয়াতে অনেক কথাই শুনি যে ন্যানো টেকনোলজি। হোয়াট ইজ ন্যানো টেকনোলজি? বলে যে 7 ন্যানোমিটার টেকনোলজি। এর দ্বারা কি বোঝায়? তো এইটা বুঝতে গেলে আগে আমাদেরকে দেখতে হবে ট্রানজিস্টরের শেপটা, ট্রানজিস্টরটা কীরকম দেখতে। তো ট্রানজিস্টরটা আমাদের যদি পরিচিত হয়ে যায় তখন আমি বুঝতে পারবো যে এই ন্যানো অংশটা কোন অংশটা। তো সাধারণত এক একটা ট্রানজিস্টরের মসফেটে গেট, ড্রেইন এবং সোর্স থাকে। আমার এখানে আঁকা আছে কিনা জানি না, এখানে বোধহয় নাই। তাহলে আমি আরেকটা জিনিস শেয়ার করি। এই যে এইটা, এখানে এটা হচ্ছে একটা মস ট্রানজিস্টর, এসে এন মস আর এটা হচ্ছে পি মস। আমরা বইতে এরকমই দেখি যে এন মস সোর্স এবং ড্রেইন, ডি দ্বারা ড্রেইন বোঝায়, এস দ্বারা সোর্স বোঝায়। তোমরা দেখতে পাচ্ছ তো না? জি স্যার। আচ্ছা, জি স্যার। মাঝখানে হচ্ছে গেট। তো এই দুইটা সোর্স এবং ড্রেনের মাঝে যখন নাকি গেটটাকে স্টিমুলেট করা হয় তখন এটার মধ্যে কানেক্টেড হয়, একটা চ্যানেল ফর্ম করে, এবং ওই চ্যানেলটা এন টাইপের হয়। এই জন্য এই মসটাকে বলা হয় এন মস। আর এখানে দুইটা পি, পি হচ্ছে সোর্স এখানে, আর ড্রেন হচ্ছে সোর্স পি টাইপ। তো যখন নাকি গেটের মধ্যে ইয়ে করা হয়, স্টিমুলেট করা হয়, তখন এখানে একটা পি চ্যানেল তৈরি করা হয়। তো এই পি চ্যানেলটা যে মসটা কাজ করে সেটাকে বলে পি মস। এই জন্য এই অংশটা পি মস। আর যে চ্যানেলটা এন দিয়ে কাজ করে ইলেকট্রন ফ্লো দ্বারা, এটাকে বলে এন মস। তো এখানে আর একটু যদি বড় আকারে দেখি, এই যে এখানে একটা দুইটা ট্রানজিস্টর পাশাপাশি আছে। আমি একটা সিঙ্গেল ট্রানজিস্টরের লেআউট পাই নাই মনে হয় কোথাও। এই যে আছে। তো এইখানে হচ্ছে কি যে এটা এন টাইপ মস, একটা এন মস। এন মসের এই যে একটা ড্রেইন, একটা সোর্স, মাঝখানে গেটটা, গেট এবং আর এই সোর্স ড্রেইনটা, যে এই যে ব্লু যে অংশটা, এই ব্লু অংশটা হচ্ছে আসলে এটা বডি, অথবা বলা হয় সাবস্ট্রেট, অথবা বলা হয় কি বলে এটারে, ওয়েফার। তো এনমস যদি আমি তৈরি করতে চাই, তাহলে আমাকে এই সাবস্ট্রেটটা হইতে হবে পি টাইপ। পি টাইপ আর এন টাইপ, এন টাইপ রয়েছে ইলেকট্রনের আধিক্য বেশি, পি টাইপ রয়েছে হোলের আধিক্য বেশি। তো এইখানে যদি আমি গেটের মধ্যে, গেটটা আবার সরাসরি পি টাইপের সাথে কানেক্টেড না। গেট এবং পি টাইপের মাঝখানে একটা অক্সাইড আছে, ওইটা গেট অক্সাইড। তো এখানে যদি আমি ভোল্টেজ বা কারেন্ট দিই গেটের মধ্যে, এটা সরাসরি আমার এই পি টাইপে বডিতে আসতে পারে না, মাঝখানে অক্সাইডটা ইনসুলেটর হিসেবে কাজ করে। কিন্তু এইটার কারণে একটা ফিল্ড তৈরি হয় এখানে। ওই ফিল্ডটা এন, দুই এন এর মাঝে যে চ্যানেলটা তৈরি হয় ওই চ্যানেলটাকে কন্ট্রোল করে। আর এই চ্যানেলটাকে কন্টিনিউয়াস রান করার জন্য, এই জন্য দুই চ্যানেলের দুই পাশে যে ড্রেইন এবং সোর্স আছে, ড্রেইন এবং সোর্সের মধ্যে আমাদেরকে বায়াসিং ভোল্টেজ দিতে হয়। এই যে এটা কি কালার বলে, গ্রে কালারই বলি আমি। এই গ্রে কালারের দুই পাশে আমাদেরকে ভোল্টেজ দিতে হয়, যেটা এখানে বায়াসিং ভোল্টেজ বলে।
ওই বায়াসিং ভোল্টেজ দিলে চ্যানেলটা তৈরি হয়, আর চ্যানেলটাকে কন্ট্রোল করা হয় এই গেটের মধ্যে ভোল্টেজ দিয়ে। আর চ্যানেলের কিছুটা চেঞ্জ পি এর হোলের উপরে বা বডিতেও একটা সাপ্লাই আসে, ওই সাপ্লাইটার অথবা বডির সাথে গেটের যে ডিফারেন্স ভোল্টেজ ওইটার কারণেও, না বডির সাথে সোর্সের যে ডিফারেন্স ভোল্টেজ ওইটার কারণেও এই চ্যানেলে কিছুটা ইনফ্লুয়েন্স হয়। তো এখানে আমাদের এন গেটটা আর এন টাইপ মসের মধ্যে সাধারণত এরকম করা হয় যে সোর্সটা আমি গ্রাউন্ডে দিলাম, আর এদিক দিয়ে ড্রিঙ্কটা আমি দিলাম ভিডিডিতে বা একটা হায়ার ভোল্টেজ 5 ভোল্ট বা 3 ভোল্ট। তো দেওয়ার ফলে এইটা এবং এর মধ্যে একটা ভোল্টেজ ডিফারেন্স হবে, কিন্তু এর কারণে এখানে কোনো চ্যানেল তৈরি হবে না। চ্যানেল তৈরি হবে, চ্যানেল হইলেও কোনো ফ্লো হবে না। আর ওই ফ্লোটা করানোর জন্য গেটের মধ্যে আমার একটা ভোল্টেজ দিতে হবে, আর যখন গেটের মধ্যে ভোল্টেজ দিব তখন এখান দিয়ে ইলেকট্রন ফ্লো করবে। তো এই ট্রানজিস্টরটা যখন নাকি আমার ড্রেনের মধ্যে হায়ার ভোল্টেজ আছে, মনে করো 3 ভোল্ট, যখন গেটের মধ্যে আমি একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ দিব, দেওয়ার ফলে তখন না এই ড্রেনের মধ্যে আমি যখন একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ দিব তখন এখানে একটা চ্যানেল ফর্ম করবে, ওই ভোল্টেজটাকে বলা হয় থ্রেশহোল্ড ভোল্টেজ। তো থ্রেশহোল্ড ভোল্টেজটা হচ্ছে ডি এবং এস এর মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্সটা, ডি এবং এস এর মধ্যে ভোল্টেজ ডিফারেন্সটা, এটা যদি 0 হয় তাহলে এখানে গেটে যতই ভোল্টেজ দেই এখানে কারেন্ট ফ্লো করবে না, চ্যানেলটা হবে না। কিন্তু ভিডিএস এর মধ্যে একটা মিনিমাম ভোল্টেজ আছে যেটা দিলে পরে তারপর আমরা যখন নাকি গেটে দিব ভোল্টেজ দিব তখন কারেন্ট ফ্লো করবে। এই মিনিমাম ভোল্টেজটা যেটা নাকি চ্যানেলটা জাস্ট ফর্ম করে, বায়াসিং যে মিনিমাম ভোল্টেজ ওটাকে বলা হয় থ্রেশহোল্ড ভোল্টেজ। ওই থ্রেশহোল্ড ভোল্টেজটা দেওয়ার পরে আমি যখন নাকি গেটের ভোল্টেজ দিব তখন এটা কারেন্ট ফ্লো করতে থাকবে। আমরা যখন নাকি ডিজিটাল সার্কিট করব তাহলে করবো কি, আমরা তো এই ড্রেইনের সাধারণত একটা ফিক্স ভোল্টেজ দিই, ডিজিটালে 0 আর 1, তাই না? 0 হইতেছে হয় 0 ভোল্টেজ, আর 1 হইতেছে হয় 5 ভোল্ট নাহলে 3 ভোল্ট, এই জাতীয় একটা কিছু। তো যখন আমার এই দুইটার মধ্যে ডিজিটালি দুইটার মধ্যে একটাতে 0 দেওয়া আছে আর একটা 1 দেওয়া আছে, তার মানে ভোল্টেজ ডিফারেন্স বেশ বড় একটা ভোল্টেজ ডিফারেন্স এখানে থাকবে। থাকা অবস্থায় যদি আমার গেটের মধ্যে ভোল্টেজ না থাকে, 0 ভোল্টেজ থাকে, তাহলে এনমসের বেলায় এখানে কোনো কিছু ফ্লো করে না, কারেন্ট ফ্লো করে না। আর গেটটা যখন নাকি আস্তে আস্তে বাড়াইতে থাকবো, বাড়াইতে বাড়াইতে এখানেও যখন আবার 5 ভোল্টেজ দিব তাহলে এটা দিয়ে কারেন্ট ফ্লো করবে। তো এই জন্য এনমসের বেলায় আমরা কি বলবো, যে গেটে যখন লো থাকবে বা 0 থাকবে তখন দেয়ার উইল বি নো কারেন্ট ফ্লো, আর গেটে যখন হাই থাকবে অর্থাৎ 5 ভোল্ট থাকবে তখন এটার মধ্যে কারেন্ট ফ্লো করবে। তার মানে এনমসে আমরা যখন নাকি গেটের ইনপুট 0 হবে তখন এনমসটা অফ থাকবে, মানে চ্যানেলটা মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। আর যখন গেটের মধ্যে আমরা হাই ভোল্টেজ দিব, 1 দিব বা 5 ভোল্ট দিব, তখন চ্যানেলটা রান করতে থাকবে, চ্যানেলটার মধ্যে দিয়ে ইলেকট্রন ফ্লো করতে যাবে, কারেন্ট যাবে, তখন এটাকে আমরা বলবো ট্রানজিস্টরটা অন হয়েছে। তো ট্রানজিস্টর অন হওয়া মানে চ্যানেল ফর্ম হয়েছে এবং চ্যানেল দিয়ে কারেন্ট যাচ্ছে। আর ট্রানজিস্টর অফ হওয়া মানে এটা ডিসকানেক্টেড আছে। তো এন ট্রানজিস্টর বেলায় গেটের মধ্যে হাই দিলে তাহলে আমার ট্রানজিস্টরটা অন হয়। সিমিলারলি পি এর বেলায় তার উল্টা, পি এর বেলায় হচ্ছে এন এর গেটের মধ্যে যদি হাই দেওয়া হয় তাহলে ট্রানজিস্টরটা অফ থাকে, মানে চ্যানেলটা থাকে না। আর যদি যদি হাই দেওয়া হয় তাহলে তাইলে এটা অফ হয়ে যায়। তো আমরা এখানে একটি ইনভার্টার দাঁড় করাইছি দুইটা ট্রানজিস্টর দিয়ে। এর নিচের ট্রানজিস্টরটা হচ্ছে এনমস, যেটার মধ্যে এই যে বডিটা
বডির অ্যারোটা ভিতরে ঢুকতেছে, আর বডির অ্যারোটা বাইরে গেলে এটা হচ্ছে পিমস। তো এনমসটা হচ্ছে কি, যখন নাকি আমি এখানে হাই দিব তখন এটা অন হবে, আর এই একই জিনিস এখানে যাচ্ছে, তার মানে তখন এটা অফ হয়ে থাকবে। এই ট্রানজিস্টরটা অফ আর এই ট্রানজিস্টর হচ্ছে অন। তাহলে আমি এখানে যখন হাই দিব, তার মানে 1 দিব, তখন এটা অন হবে। আউটে যে যা চার্জ আছে এই চার্জটা এদিক দিয়ে ডিসচার্জ হয়ে আউটটাকে 0 করে দেবে। তার মানে এখানে যখন আমি হাই দিলাম 1 দিলাম, তখন এটা লো হয়ে গেল, তার মানে এটা কি ইনভার্টারের মতো কাজ করতেছে। আর এখানে যখন আমি লো দিব, লো দিলে এই ট্রানজিস্টরটা অফ থাকবে, চ্যানেলটা ফর্ম হবে না। আর এখানে চ্যানেলটা তখন ফর্ম হবে, ফর্ম হওয়ার ফলে পি ট্রানজিস্টর যেহেতু, তখন এইটার থেকে কারেন্ট এসে এটা আস্তে আস্তে হাই হয়ে যাবে। আর এটা যেহেতু অফ, এদিক থেকে কারেন্ট নিচে যেতে পারবে না, তো ফলে এখানে লো দেওয়ার কারণে এখানে আমি হাই পাবো। তো এই সার্কিটটা কম্বাইনলি একটা ইনভার্টার হিসেবে কাজ করতেছে। আমরা ডিজিটাল লজিকে ইনভার্টার বা নট গেট করছি না, তো এই নট গেটের ভিতরের চেহারাটা এরকম। এখানে আমরা একটা এনমস আর একটা পিমস দিয়ে এই নট গেটটা তৈরি করছি জোড়ায় জোড়ায়। তো যখন নাকি এরকম জোড়ায় জোড়ায় গেটগুলোকে তৈরি করা হয়, তখন এটাকে বলে সিমস, কমপ্লিমেন্টারি মস। তার মানে এখানে এনও আছে, পিও আছে, দুইটা ট্রানজিস্টর মিলে একটা ফাংশন করতেছে। তো এই জন্য এটাকে বলা হয় সিমস। সিমসের অ্যাডভান্টেজ কি, তো যখন নাকি আমি এটাকে লো করতে চাই, তখন কিন্তু এটা বন্ধ থাকে একদম। তো ফলে হয় কি, সোর্স থেকে কোনো কারেন্ট কন্টিনিউয়াস এখানে নিচে চলে আসতে পারবে না, শুধুমাত্র আউটপুটের চার্জটা, শুধু আউটপুটের চার্জটা এখানে যাবে, আর পাওয়ার সাপ্লাই থেকে কোনো কিছু এখানে আসতে পারবে না। তো যার জন্য আমার পাওয়ার সেভ হবে। এই জন্য সিমসে যদিও গেট সংখ্যা বেশি, দুইটা গেট মিলে একটা সিমস হয়ে একটা ইনভার্টার ডিজাইন করতেছি, এখানে ট্রানজিস্টর যদিও দুইটা ইউজ করতেছি, কিন্তু আমার পাওয়ার সেভ হবে। এখন আমরা, এটা হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম। তো এটা আমরা আমাদের খাতা পুস্তক, বই পুস্তক এগুলাতে আমরা সাধারণত আঁকি, কিন্তু যখন নাকি আমি ফেব্রিকেশন করব, তখন এটা কেমন দেখা যাবে। ফেব্রিকেশন হচ্ছে এরকম, এই যে আমার এখানে যে দুইটা ট্রানজিস্টর যে গেটকে একত্রে করা হয়েছে, এই কালো দাগটা হচ্ছে ওই দুইটা গেটকে একত্রে করা হয়েছে। আর গেট হচ্ছে কোনটা, এইটা একটা গেট আর এইটা আরেকটা গেট, নিচেরটা এই গেট। তো এইটা হচ্ছে এনমসের গেট আর হচ্ছে পিমসের গেট। এনমস আর পিমসের গেটকে এই কালো তারটা দিয়ে ওয়ারটা দিয়ে কানেক্টেড করা হয়েছে, এটাকে ইন বলা হয়েছে, এই যে ইন। আর এখানে এই ট্রানজিস্টরটার তিনটা টার্মিনাল, একটা হচ্ছে গেট, একটা হচ্ছে ড্রেন, আর একটা সোর্স। এই সোর্সটা গেছে গ্রাউন্ডের মধ্যে, এই যেখানে সোর্সটা আছে, সোর্সটা গেছে গ্রাউন্ডের মধ্যে, আর ড্রেনটা গেছে আউটে, ড্রেনটা এখানে গিয়ে আউটে চলে গেছে। আর দিকে পি মাস্টার একটা টার্মিনাল গেছে ভিডিডিতে, এই যে একটা টার্মিনাল গেছে ভিডিডিতে, আর এদিক দিয়ে সোর্সটা গেছে ভিডিডিতে, আর ড্রেনটা আউটের সাথে এসে গেছে, এই ড্রেনটা আউটের সাথে আসছে। তো আমরা এই মসফেটকে আমরা যখন লেআউট করবো এইভাবে করবো। এটা হচ্ছে আমার টপ ভিউ, টপ ভিউ। কিন্তু আসলে আমি একটু আগে যে 3D ট্রানজিস্টর দেখাইছি, প্রত্যেকটাই যে এখানে এই এনমসটাও ওই গেটটার ওই 3Dর মতোই, আর এটাও ওই 3Dর মতোই। এই 3D দুইটা এনমস আর পিমস মিলে একটা ইনভার্টার তৈরি হলো। তাহলে আমার যখন নাকি সিমসে কোনো একটা ইনভার্টার করতে চাই, তা আমার মিনিমাম এতটুকু ইয়ে লাগবে, দুইটা ট্রানজিস্টর লাগবে, এবং এইগুলা ফিজিক্যালি আমাকে এইভাবে কানেক্টেড করতে হবে। আর এটা হচ্ছে আমাদের ড্রয়িংয়ে আমাদের থাকবে। তো এখন দেখি যে অন্য একটা গেট আমরা যদি ডিজাইন করতে চাই, তাহলে কিভাবে ডিজাইন করব। এক্সকিউজ মি। এগুলো ভিএলআইসিতে আরো ডিটেলস পড়াবে। এখানে আমরা 4টা ট্রানজিস্টর নিচ্ছি, এখানে আমরা একটু পিমস গুলাকে এখানে বাবল দিয়ে ডিনোট করতেছি, আর যেগুলোতে বাবল নাই এগুলো হচ্ছে আমার এনমস।
তো এনমসে যখন নাকি আমরা হাই দিব তখন এনমসগুলা অ্যাক্টিভেটেড হবে, অন হয়ে যাবে। আর এনমসের গেটে যখন নাকি আমি লো দিব তখন এনমসগুলো অফ থাকবে, মানে ডিসকানেক্টেড থাকবে। পিমসের বেলায় তার উল্টা, যদি আমরা এখানে হাই দিই তাহলে এটা ডিসকানেক্টেড থাকবে, আর গেটে যদি আমরা লো দেই তাহলে এটা তখন কানেক্টেড হবে, মানে এটার ঠিক উল্টা ইনভার্টার। এই গেটটা কি কাজ করতেছে, এখানে এতে এতে যদি আমি হাই দিই তাহলে এই ট্রানজিস্টরটা অন হবে, এই ট্রানজিস্টরটা অফ থাকবে, তার মানে ভিডিডির সাথে ভি আউটের কানেকশন থাকবে না। আর এই যে ভি আউটটা M1 ট্রানজিস্টরের মধ্যে দিয়ে আস্তে আস্তে ভি আউটটা লো হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে এখানে 1 দিলে এটা জিরো হয়ে গেল। অনুরূপভাবে এখানে যদি আমি 1 দেই, হাই দেই, তখনও এটা লো হয়ে যাবে, আর এটা ডিসকানেক্টেড থাকার কারণে ভিডিডি থেকে এখানে কোনো কারেন্ট আসতে পারবে না। তাহলে যে কোনো একটা 1 হইলেই এটা লো হয়ে যাচ্ছে, আর দুইটা 1 হইলে তখনও এটা লো হয়ে যাবে। একমাত্র যখন নাকি দুইটা জিরো হবে, এইটাও জিরো এটাও জিরো, তার মানে এটাও লো এটাও লো, তখন এইটাও অফ এইটাও অফ, তখন এইটাও অন, পিমস দুইটাই অন, তাহলে ভিডিডি থেকে ভি আউটটা কানেক্টেড হয়ে ভি আউটটা আস্তে আস্তে ভিডিডি সমান চার্জ হয়ে যাবে। তো এই যে এখন কি হলো, তাহলে তার মানে দুইটা, একমাত্র দুইটা যখন জিরো হবে তখন আউটপুটটা হাই হবে। তো এটা আমরা ডিজিটাল লজিকে পড়ছি, যখন দুইটা ইনপুট জিরো হয় তখন যদি আউটপুটটা হাই হয় ওটাকে বলে নর গেট। তো এইটা একটা নর কম্বিনেশন। তো নর গেটগুলাতে কি করা হয়, পিমসগুলাকে এটাকে বলে সিরিজ, যে ভিডিডির সাথে আউটের মধ্যে একটার পর একটা সিরিজে আছে, এই জন্য নর গেটে পিমসগুলা সিরিজে থাকে আর এনমসগুলা প্যারালেলি থাকে। নর গেটে এইগুলো প্যারালেলি থাকার কারণে যে কোনো একটা 1 হইলেই এটা জিরো হয়ে যাবে, নর গেটে যে কোনো একটা 1 হইলেই আউটপুট জিরো হয়ে যায়, আর সবগুলা যখন নাকি জিরো হয় তখন এটা 1 হয়। তো এটা হচ্ছে একটা নরের চিত্র, টু ইনপুট নর গেট। আমরা যে ডিএলডিতে পড়ছি নর গেট সাধারণত এরকম সামনের দিকটা একটু কার্ভ থাকতো, তার উপরে আরেকটা একটু বেশি কার্ভ, চাঁদের চেয়েও বেশি করে সামনে একটা বাবল দিয়ে আমরা দুই পায়ের একটা নর গেট তৈরি করতাম। তো এইটাকে এইখানে করা হয়েছে। এইখানে আমরা এখন দেখি তো এটার স্ট্রাকচারটা কিরকম। স্ট্রাকচারটা এখানে কিরকম দেখা যাচ্ছে যে এখানে আমার M1 ট্রানজিস্টর, M2 ট্রানজিস্টর, M1 M2 ট্রানজিস্টরের দুইটা গেট, একটা হচ্ছে VA আর একটা হচ্ছে VB। এই যে VA, এই যে VB, এই গেটটা এদিক দিয়ে চলে গেল দিয়ে, এই গেট, এটা হচ্ছে গেটটা, গেটের দুই পাশে একটা হচ্ছে সোর্স আর একটা হচ্ছে ড্রেন। হ্যাঁ, এটা হচ্ছে ড্রেন, এটা সোর্স আর মাঝখানে হচ্ছে ড্রেন। এই যে M1 যেটা লেখা আছে এটা হচ্ছে গেটের উপরে লেখা, VA গেটের উপরে M1 লেখা, গেটের দুই পাশে হচ্ছে সোর্স আর ড্রেন। তারপরে অনুরূপভাবে একটা M2 আর একটা ট্রানজিস্টর, M2 ট্রানজিস্টরের গেটের উপরে M2 লেখা আছে, এটারও দুই পাশে সোর্স আর ড্রেন। এখানে এই দুইটা ড্রেন একসাথে, এই দুইটা ড্রেন একসাথে হয়ে ভি আউটের সাথে কানেক্টেড। তো এই দুইটা ড্রেনকে একত্রে করা হয়েছে একটা কন্ট্যাক্ট দিয়ে, করে এটাকে ভি আউটের সাথে কানেক্ট করে দেওয়া হয়েছে। আর এটার অন্য দুইটা প্রান্ত গ্রাউন্ডের সাথে কানেক্টেড। তো এটা করছি যে এইটা আর এটাকে এই গ্রাউন্ড রেলের উপরে কানেক্ট করে দেওয়া হয়েছে। তো এই দুইটা হচ্ছে আমার এনমস দুইটা, এই যে এখানকার এনমস দুইটা। আর এখানে হচ্ছে পিমস দুইটা, পিমস দুইটার মধ্যে এখানে আসছে প্রথম ভিডিডি, এই যে এখানে ভিডিডি আসছে, ভিডিডির পরে M3 ট্রানজিস্টরটা, M3 ট্রানজিস্টরটা ওইটার VA গেট। তারপরে এটার পরে হচ্ছে একটা ফাঁকা জায়গা, এটা হচ্ছে একটার গেট আর একটার সোর্স আর একটা ড্রেন। এটার সোর্স হচ্ছে না, এটার ড্রেন হচ্ছে এটা, আর M4 এর সোর্স হচ্ছে এটা। এই সোর্স আর ড্রেন এখানে একত্রে আছে, এখানে দুইটা একসাথে একটা লাইন দিয়ে কানেক্টেড। তো এখানে কোনো কিছু নাই, এটা জাস্ট ডিফিউশন দ্বারা এটাকে কানেক্টেড করে দেওয়া হয়েছে, এখানে কোনো কিছু কন্টাক্টের দরকার নেই, এমনি কানেক্টেড হয়ে গেছে। তারপরে আসছে চ্যানেলটা M4 চ্যানেল,
M4 চ্যানেলের এই পাশে আসতেছে আমার ভি আউটটা, M4 চ্যানেলের এই পাশে এটা যে হ্যাঁ ড্রেনটা আছে, এই ড্রেনটা ভি আউটের সাথে কানেক্টেড, আউট। তো এখানে এই যে এন ওয়েল কথাটা আছে, এন ওয়েলটা হচ্ছে যে আমরা যে এই পুরা জিনিসটা যখন ফেব্রিকেট করব, আমরা একটা প্লেটের মধ্যে ফেব্রিকেট করব, ওই প্লেটটা যে কোনো একটা টাইপের হয়, হয় পি টাইপের হবে নাইলে এন টাইপের হবে। তো সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে পি টাইপের একটা প্লেট হয়। তো যখন নাকি এন ট্রানজিস্টর করবো তখন পি টাইপের প্লেটের মধ্যে করতে গেলে কিছু করতে হয় না, যা আছে তাই এখানে। কিন্তু আমি যখন পি চ্যানেলগুলা পি টাইপের মধ্যে করবো তাইলে এগুলো শর্ট হয়ে যাবে, এই জন্য আগে একটা এন ওয়েল তৈরি করে নিতে হয়। এই যেটা আমি এখানে আগেও দেখাইছিলাম ক্রস সেকশনের মধ্যে, এটা তো বোঝা যাবে আরো ভালো পরিষ্কার। এই যে এখানে না, এখানে না, তারও আগে, এই যে এইটা হচ্ছে পি সাবস্ট্রেট। এই প্লেটটা পুরোটা হচ্ছে পি ওয়েল, পি সাবস্ট্রেট। পি সাবস্ট্রেটের মধ্যে এন ট্রানজিস্টর ইজিলি করা যায়, কিছু করতে হয় না। কারণ এই জায়গাটা, এই যে হলুদ জায়গাটা পি টাইপ, তাহলে এই এন এর সাথে এই এন এর কানেকশন হবে না, যেহেতু এখানে পি গুলো আছে, পি গুলো বাধা দিবে। আমি যদি এইটার মধ্যে এই পি হলুদটার মধ্যে যদি আমি পি টাইপ তৈরি করতাম তাহলে এটা শর্ট হয়ে যেত, কারণ মাঝখানে তো এই পি থাকতো, হলুদটা থাকতো। এই জন্য এটাকে আগে পরিবর্তন করতে হয়, একটা এন ওয়েল তৈরি করতে হয়। এন টাইপ একটা পুকুরের মতো কাটা হয় অ্যানুয়াল করে ওর মধ্যে আমার পি টাইপ করতে এসেছে, তাইলে হচ্ছে যে এই অ্যানুয়ালটা এই দুইটা পি এর মধ্যে বাধা সৃষ্টি করতেছে। আমি যখন নাকি স্টিমুলেট করবো তখন এখানে নতুন করে চ্যানেল তৈরি হবে, আর এমনিতে নর্মালি এটা অফ থাকবে। তো এই জন্য যখন নাকি আমরা সাধারণত প্লেটটা ডুয়েল প্লেট অনেক সময় করা হয়, যে প্লেটের অর্ধেক থাকলো পি সাবস্ট্রেট, অর্ধেক থাকলো এন সাবস্ট্রেট, অর্ধেকটা যায় পি মাসগুলো হবে, অর্ধেক যায় এন মাসগুলো হবে। তো ওইটা করা কঠিন। তো এই জন্য সাধারণত আমরা যখন নাকি ফেব্রিকেট করব, আমরা পুরো একটা পি টাইপ একটা প্লেট তৈরি করব, ওই প্লেটের মধ্যে আমরা এন ওয়েল বানাইয়ে ওখানে পি ট্রানজিস্টরগুলা তৈরি করব। তো এই জন্য এন ওয়েলটা দরকার হয়। এখানেও দেখেন এই অংশটাতে, এই অংশটা একটা গ্রে এরিয়া, পুরোটা গ্রে এরিয়া, আর এটা হচ্ছে হোয়াইট এরিয়ার মধ্যে। এই হোয়াইট এরিয়া পুরোটা হচ্ছে পি টাইপ, আর গ্রে এরিয়াটা হচ্ছে এন ওয়েল। এবার আমরা দেখি আরেকটা ডিজিটাল লজিক। ও আছে নাকি আরেকটা? হ্যাঁ আছে। এটা হচ্ছে তো এটার উল্টাটা, এখানে আমাদের এন মাসগুলো সিরিজে আর পি মাসগুলো হচ্ছে প্যারালেলি। তার মানে এইখানে যখন নাকি দুইটাই অন হবে, তার মানে ভিএ এবং ভিবি দুইটাই যখন হাই হবে, তখন এই ট্রানজিস্টরটা অন, এই ট্রানজিস্টরটা অন হবে, তখন এই ভি আউটটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড হয়ে ভি আউটটা জিরো হয়ে যাবে। তার মানে একমাত্র যখন নাকি দুইটা হাই হবে তখন এটা লো হবে। এটাকে বলা হয় ন্যান্ড গেট। ন্যান্ড গেটে ইনপুট দুইটা যদি হাই হয়, একমাত্র সেই কন্ডিশনে দুইটা হাই হলে এটা লো হবে, মানে এন্ড গেটের উল্টা। আর এইখানের অংশটা দেখি তো, যখন এই দুইটা হাই তখন এই দুইটাও হাই, এই দুইটা হাই হওয়ার কারণে এইটাও অফ, এই ট্রানজিস্টরটা অফ। তো দুইটা ট্রানজিস্টর অফ হওয়ার কারণে ভিডিডির সাথে ভি আউটের কোনো কানেকশন নাই, শুধুমাত্র এই দুইটা ট্রানজিস্টর অন হওয়ার কারণে এই ভি আউটের চার্জ পুরাটা এখানে গিয়ে ভি আউটটা জিরো হয়ে যাবে। তার মানে দুইটা হাই দিলে এটা লো। আচ্ছা, এবার যে কোনো একটা ওয়ান দিই তো, আরেকটা জিরো থাকলো। যদি ভি এটাতে ওয়ান দিলাম কিন্তু ভি বিটা জিরো, ভি বিটা জিরো হওয়ার কারণে কি হলো, এখানে ভি বিটা জিরো হওয়ার কারণে এটা অফ হয়ে যাবে, তাহলে এর সাথে এর কানেকশন বন্ধ হয়ে যাবে। আর এটা যখন অফ হয়ে যাবে তখন এটা হবে কি অন, পি এম ফোরটা অন হবে। এম ফোরটা অন হওয়া মানে হচ্ছে এটা শর্ট, তার মানে ভিডিডির সাথে ভি আউটে কানেক্টেড হয়ে গেছে। ভিডিডির সাথে ভি আউট কানেক্টেড হয়ে গেলে ভি আউটটা আস্তে আস্তে ভিডিডি সমান হয়ে যাবে, হাই হয়ে যাবে। তার মানে এখানে যে কোনো একটা যদি আমার লো হয় তাহলে এটা হাই হয়ে যায়। তো ন্যান্ড গেটের কম্বিনেশনটা এটা, যে যখন দুইটা হাই একমাত্র তখন ভি আউটটা লো হবে, আর যে কোনো একটা লো হইলে অথবা দুইটাই যদি লো হয় তাহলে আউটপুটটা হাই হবে। তো এইটারই আমরা এখানে ইয়েতে ছবিতে এটাকে বলে লেআউট, এটাকে বলে সার্কিট,
আর ডিএলডিতে যে আমরা বলছি নর গেটের যেরকম ভাবে আঁকা হইতো নর গেটকে, ওইটাকে বলা হয় সিম্বল। ডিএলডিতে পড়ে আসছি আমরা সিম্বলগুলা। আর এটা হচ্ছে টু ইনপুট নরের সার্কিট, আর এটা টু ইনপুট নরের লেআউট বা আর্ট ওয়ার্ক। টু ইনপুট নরের লেআউট অথবা আর্ট ওয়ার্ক। কি হচ্ছে, M2 ট্রানজিস্টরের ড্রেইনটা না সোর্সটা চলে গেছে গ্রাউন্ডে, সোর্সটা চলে গেছে গ্রাউন্ডে, আরেকটা মাথা অন্য ট্রানজিস্টর সাথে কানেক্টেড, যার জন্য এটা একসাথে আছে। তারপরে আসছে M1 এর গেট, M1 এর গেট হচ্ছে VA, M1 এর গেটের পরে এই পাশে আসছে M1 এর ড্রেইন, M1 এর ড্রেইনটা কোথায় গেছে, ভি আউটে চলে গেছে। আর ওই পাশে দুইটা ভি আউটে গেছে, ভিডিডি তে গেছে, M3 এর একটা সাইড, M4 এর আরেকটা সাইড, দুইটা একসাথে হয়ে ভিডিডি তে গেছে। আর দুইটার কমন যেটা, দুইটার এই পাশে যেটা নাকি আবার একত্র হয়েছে, যেটা একসাথে একত্র হয়েছে, ওইটা ভি আউটে গেছে। তো এইখানে এর চারিদিকে যে বক্সটা, এটা হচ্ছে অ্যানুয়াল, এই বক্সটা হচ্ছে অ্যানুয়াল। তো এইখানে আমার অনেকগুলা লেয়ার, এটা হচ্ছে গেটের লেয়ার, এটা হচ্ছে আমার ইন্টারকানেক্ট লেয়ার, এইটা এই জায়গাটা হচ্ছে আমার চ্যানেল, এখানে একটা চ্যানেল, এখানে একটা আরেকটা চ্যানেল, আর এটা হচ্ছে আমার ডিফিউশন, এই পাশে আমার ডিফিউশন, এটা হচ্ছে ইন্টারকানেক্ট। তো আর এটা হচ্ছে অ্যানুয়াল, এখানে অনেকগুলা লেয়ার, তো এই লেয়ারগুলাই এখানে দেখা যায়। এই যে এখানে এটা একটা লেয়ার, এটা আরেকটা লেয়ার, গেট অক্সাইড এটা আরেকটা লেয়ার, আর এটা হচ্ছে পি সাবস্ট্রেটটা। এরকম ভাবে যদি আমরা এখানে আর একটু দেখি, এটার মধ্যে দেখি, এটার মধ্যে কি আসতেছে, এই যে এই পুরা পিটা হচ্ছে আমার একটা প্লেট, প্লেটের মধ্যে আমি এই অ্যানগুলা কতগুলা লেয়ার তৈরি করছি, তারপর আবার এখানে পি কতগুলা লেয়ার তৈরি করছি, অ্যানুয়াল আরেকটা লেয়ার তৈরি করছি, তারপরে এই যে গ্রে এরিয়াটা এটা হচ্ছে অক্সাইড, তারপর হোয়াইট এরিয়াটা এটা হচ্ছে পলি, তারপরে এখন এই বাবুলগুলার থেকে আমার ইন্টারকানেক্ট দিয়ে বিভিন্ন জায়গায় কানেকশন দেবো। এইভাবে অনেকগুলা লেয়ার থাকে। তো এই জন্য আমরা কি করতে হয়, প্রথমে এই প্লেটটা তৈরি করতে হয়। এই প্লেটটা কে বলা হয় কি বলে এটাকে, ওয়েফার। এই যে এটা একটা প্লেট, সিলিকন ওয়েফার বলা হয়। এই সিলিকন ওয়েফারের মধ্যে এই যে এক একটা ঘর এখানে আছে, এক একটা ঘর হচ্ছে এক একটা আইসির সার্কিট। এই গোল আকারের কেন হয়, আমরা যখন নাকি সিলিকনের একটা রড তৈরি করি, এটাকে বলে ইনগট। তো এটার একটা মাথা চোখা থাকে, আর পুরোটা খুব পলিশড একটা লম্বা রড তৈরি হয়। ওই রডটাকে চপিং করা হয়, চপিং করে করে রুটির মতো এই ওয়েফারগুলো তৈরি করা হয়। এগুলো সাধারণত 4 ইঞ্চি, 6 ইঞ্চি, 8 ইঞ্চি, 12 ইঞ্চি এরকম সাইজের হয়। এই রডটার ডায়ামিটার সাধারণত 12 ইঞ্চির উপরে হয় না। তো এটাকে চপ করে এই ওয়েফার তৈরি করা হয়। এই ওয়েফারটা এরকম থাকে। এই ওয়েফারের মধ্যে এখন আমার বিভিন্ন লেয়ারগুলো তৈরি করতে হবে, ডিফিউশন করতে হবে, ডিফিউশন লেয়ার তৈরি করার জন্য গেট অক্সাইড করতে হবে, তারপরে ইন্টারকানেক্টগুলো করার জন্য ইন্টারকানেক্টের কানেকশনগুলো দিতে হবে, দিয়ে তারপরে করতে হবে। এই সমস্ত প্রসেসগুলা আমাকে ইয়ে দিয়ে করতে হয়, কি বলে এটাকে, এই ফেব্রিকেশনে আমাদের এই কাজগুলো করতে হয়। ওই রডটাকে এখানে চপিং করা হয়েছে, চপিং করে এই যে প্লেটগুলো তৈরি করা হয়েছে ওটাকে করাত দিয়ে কাটা হয়। তারপরে এটার একটা সাইডে এরকম একটা ফ্ল্যাট থাকে, দুইটা সাইডে দুইটা ফ্ল্যাট থাকে। তো এই পুরা কি বলে ইনগটটাকে করাত দিয়ে কেটে এরকম ভাবে চিকন চিকন পাতলা পাতলা রুটির মতো প্লেট তৈরি করা হয়। তো এইগুলা কিভাবে করি আমরা, এই সমস্ত জিনিসগুলা নিয়ে আমরা স্যার ক্রমান্বয়ে। একটা হ্যাঁ, কোশ্চেন ছিল। জি জি বলেন। স্যার এখানে এনমস এর বি এর সাথে পি প্লাস লাগানো আছে স্যার, এটা যদি একটু বলতেন। আবার হ্যাঁ, পিমস এর বি এর সাথে এন প্লাস লাগানো আছে। এটা এটা আমরা আরো ডিটেলস করবো, যেহেতু তুমি প্রশ্নটা করছো এই জন্য এখন একটু ইঙ্গিত দিয়ে দিই। এখানে খুব ভালো করে দেখো, এখানে এই যে এই ড্রেনটা
এই ড্রেনটা আর এখানকার এই ড্রেনটা মিলে ইনভার্টার যখন তৈরি করা হয় এটা লাগানো হয়, আর এটা সাধারণত ভিডিডিতে দেওয়া হয়, এটা সাধারণত গ্রাউন্ডে দেওয়া হয়। তো এখন যদি আমি এরকম চিন্তা করি, এটা হচ্ছে এন, এটা হচ্ছে পি, আর এটা একটা এন, তো এটা একটা এনপিএন ট্রানজিস্টর তৈরি হয়ে যায়। এটার এন, বডিটার পি, এনওএল এন, এনপিএন ট্রানজিস্টর হয়। আর এখানকার যেটা ভিডিডির সাথে কানেক্ট, ওটা হচ্ছে পি, এই অ্যানুয়ালটা হচ্ছে এন, আর এটা বডিটার হচ্ছে পি, এটা আরেকটা পিএনপি ট্রানজিস্টর হয়। এখানে এনপিএন ট্রানজিস্টর আর এখানে পিএনপি ট্রানজিস্টর, এই দুইটা মিলে এনপিএন পিএনপি একটা লুপ তৈরি হয়ে যায়। লুপ তৈরি হয়ে গেলে এটা ভিতরে বাই ডিফল্ট একটা কারেন্ট ফ্লো করতে থাকে। যদিও এখানে আমি গেটের মধ্যে কোনো কিছু চেঞ্জ করতেছি না, আমার এখানে চ্যানেলেরও কোনো চেঞ্জ আসতেছে না, কিন্তু এই দুইটা ট্রানজিস্টর বিজিটি ট্রানজিস্টর থাকার কারণে এই দুটোর মধ্যে একটা ইন্টারনাল পাওয়ার লস হইতে থাকে। ওইটাকে প্রোটেক্ট করা, ওইটাকে বলা হয় লেচআপ। লেচআপ বলে আমরা পড়বো পরবর্তীতে যখন এটা নিয়ে আলোচনা করবো, আরো ডিটেলস বলবো কীভাবে হয়। ওই লেচআপটাকে দূর করার জন্য এই দুইটা দিতে হয়, এটাকে বলে টাই, ওয়েল টাই, এটাকে বলে এন ওয়েল টাই, আর এটা পি সাবস্ট্রেট টাই। পি এর মধ্যে পি দেওয়া হয়, তার সাথে ভিডিডির সাথে কানেক্ট করে না, গ্রাউন্ডের সাথে কানেক্ট করে। আর এন এর মধ্যে এন দেওয়া হয়, এন দিয়ে এটা গ্রাউন্ডের সাথে কানেক্ট করে না, করে ভিডিডির সাথে। এখানে দেখো একটা জিনিস, সাধারণত এনটা, এই যে পিটা সাধারণত ভিডিডির সাথে থাকে, এনটা থাকে ভিএসএস বা গ্রাউন্ডের সাথে। আর এখানে করা হয় তার উল্টাটা, এখানকার এই পিটা দেওয়া হয় গ্রাউন্ডের সাথে, আর এখানকার এনটা দেওয়া হয় ভিডিডির সাথে, উল্টা করা হয়। তো করলে পরে হয় কি, ওই যে ইন্টারনাল যে এনপিএন পি ল্যাচআপ ট্রানজিস্টর তৈরি হয়, ওইটা ইনঅ্যাক্টিভেট হয়ে যায়, ইন্টারনাল পাওয়ার লসটা যাতে না হয়। তো তুমি মাইনিউটলি খেয়াল করছো, দেখছো, আমার কাছে খুব ভালো লাগছে। তো তোমাদের আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তো দেখি তুই এটা আবার সুইচ করে আগের জায়গায় যেতে পারি কিনা। এবার আগেরটা দেখা যাচ্ছে না? স্যার আচ্ছা, তো আমরা এখন এই যে ওয়েফারটাকে, এই যে ইনভার্টটা, এই যে ইনভার্টটা তৈরি হয়েছিল, ইনভার্টটাকে কিভাবে আমরা কি কি করব, এটাকে বলে ওয়েফার প্রিপারেশন। ফাইনালি আমাদের এই ওয়েফারটা এরকম ভাবে তৈরি হবে। ওই ওয়েফারের মধ্যে আমরা এই প্রসেসগুলা করব, যে প্রসেসগুলো নিয়ে আমাদের এই 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 সাবজেক্টে পড়া হবে। কি কি প্রসেসগুলো পড়বো, এইগুলা আমরা দেখব। এপিটেক্সিয়াল গ্রোথ করতে হবে, ডিফিউশন করতে হবে, আয়ন ইমপ্ল্যান্টেশন করতে হবে, অক্সিডেশন, ডিপোজিশন, এচিং, আইসোলেশন, এইগুলা আমরা ক্রমান্বয়ে করে তারপরে এই সার্কিটগুলা তৈরি করব। তো সার্কিটগুলা তৈরি করার জন্য করে ফাইনালি এরকম একটা ওয়েফার হবে। ওয়েফারের এই যে ছোট ছোট ঘরগুলা, প্রত্যেকটা ঘর একটা আইসি। এইখানে যে সার্কিটটা আছে, সেম সার্কিট এখানে আছে, সেম সার্কিট এখানে আছে। তো এরকম একটা ওয়েফারের মধ্যে অনেক 60-70টা আমার এরকম সার্কিট থাকবে। এটা যদি পেন্টিয়ামের ওয়েফার হয়, সবগুলা পেন্টিয়ামের সার্কিট এক একটা ঘরে। এই এক একটা ঘরকে বলা হয় ডাই, পুরাটাকে বলা হয় ওয়েফার, আর এক একটা ঘরকে বলা হয় ডাই। ওই ডাইকে আমরা কেটে নিয়ে প্যাকেজিং করব। প্যাকেজিং করে তখন আমার একটা i3 কোর অথবা পেন্টিয়াম কোর, i7 কোর এরকম তৈরি হবে, ওইটা আমরা বাজারে বিক্রি করব। তার মানে স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি জি স্যার বলেন। স্যার এখন যখন এই ওয়েফারটাকে কাটা হবে, স্লাইস করা হবে, তখন তো স্যার সবগুলা ঘর সমান হবে না স্যার। এই সাইডের যে ঘরগুলো আছে ওগুলো তো আপনার ছোট ছোট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওগুলো আমরা বাদ দিয়ে দেবো। এখানে আমাদের ওয়েস্টেজ আছে, এগুলো ওয়েস্টেজ, এগুলো শুধুমাত্র স্কোয়ারের ভিতরে যেগুলো পুরা আছে ওগুলো শুধু নিব, আর বাকিগুলো বাদ থাকবে। তো এই যে এই জন্য দেখা যায় যে প্রায় 40% ওয়েস্টেজ হয়, 40% ওয়েস্টেজ হয়। তো এটাকে আবার রিসাইকেল করা হয়। সমস্যা কি,
যে এটার উপরে অনেক প্রসেস করা হয়েছে, করে টোরে তারপর এটা ফেলে দেওয়া হয়েছে। তো ওই খরচটা অন্যভাবে উঠায় আনতে হয় আর কি। এই জন্য একটা জিনিস দেখাই। স্যার হ্যালো বলো। স্যার, তাহলে এটা স্যার রাউন্ড শেপ কেন করা হলো? মানে রেক্টেঙ্গুলার করলে তো ওয়েস্টেজ হতো না স্যার? হ্যাঁ হ্যাঁ, রাউন্ড শেপ কেন করা হয়? আমরা যখন নাকি প্রসেস নিয়ে পড়বো, এই যে এখানে যেটা দেখো, এই যে এখানে আমরা ওয়েফার প্রিপারেশনের মধ্যে প্রথম হচ্ছে ক্রিস্টালাইজেশন, যে সিলিকনের কতগুলা পাথর নিয়ে আসা হয় পাহাড় থেকে, ওই পাথরগুলোকে গলায় প্রথমে ইনগটটা তৈরি করতে হয়। ইনগটটা দেখাইছিলাম না, একটা লম্বা রডের মতো। তো যখন নাকি এটা গলায়, যখন নাকি ক্রিস্টালাইজেশনের মাধ্যমে এটাকে যখন নাকি রড তৈরি করা হয়, আল্লাহর একটা কুদরত, এটা একটা গোল একটা রুটির মতো, আরে রডের মতোই তৈরি হয়, চারকোনা তৈরি হয় না। তো ওই রডের মতো হয় দেখে ওইটাকে ওই গোল আকারেই প্রসেস করে। বুঝতে পারছো না বুঝো নাই? জি স্যার, বুঝতে পারছি। তো এখন এই যে আমি আবার আগেরটার মধ্যে যাই, আগেরটার মধ্যে গেলে বুঝতে পারবা। এই যে এই রডটা গোল আকৃতি হয় যখন ক্রিস্টালাইজেশন হয়। এই যে সামনের অংশটা শুরু হয়ে গেছে সুচালো, প্রথম ছোট্ট একটু তৈরি হয়, আস্তে 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 বড় আকারে তৈরি হয়। তা আমাদের ডিজাইন যত আমরা যদি মনে করি যে 4 ইঞ্চি ডায়ামিটার তৈরি করবো, তাহলে এটা 4 ইঞ্চি ডায়ামিটার হবে। আমরা যদি 12 ইঞ্চি চাই, তাহলে 12 ইঞ্চি ডায়ামিটার হবে। তো যেহেতু এটা গোল, এটাকে আর শেপ না করে গোলের উপর দিয়ে তৈরি করা হয়। এবং এই জাতীয়ই সবগুলা মেশিন, যতগুলা মেশিন আছে অক্সিডেশনের জন্য বা ডিপোজিশনের জন্য, সবগুলা মেশিনকে ওইভাবেই ডিজাইন করে যে আমি যেটার উপরে কাজ করবো সেটা একটা গোলাকৃতির হবে। তো এই জন্য ওয়েফারটাকে গোল আকারে রেখেই সবগুলা প্রসেস করা হয়। এখন তোমার একটা জিনিস দেখাই, যে দেখি ওইটা কোথায় আছে কিনা। এই যে এখানে দেখো, এই দেখতে পাচ্ছ? হ্যালো। জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ, এইখানে দেখো ওরা বলতেছে একটা অ্যারিজোনাতে এই যে এই বছরই এটা প্ল্যান করছে, একটা এরকম ফ্যাব তৈরি করবে, যেটা নিয়ে এই সমস্ত কাজগুলো করবে। ওরা প্ল্যান করছে এটা তৈরি করবে, এটার এস্টিমেটেড খরচ বলতেছে $12 বিলিয়ন। বুঝতে পারছো? পাকিস্তানিরা কিছুদিন আগে একটা প্ল্যান করছিল, ওরা হিসাব নিকাশ করছে, ওরা দেখছে যে $10 বিলিয়ন লাগবে। তো পরে ওরা এটা বাদ দিছে, বলে যে না, এত টাকা খরচ করে করার চেয়ে আমরা বাইরে থেকে কিনে নিয়ে আসি। লাস্টে কোথায় যেন লেখছে কথাটা, এই যে সো starting a business by running the small companies less advantageous semiconductor fab is a bad idea. তো এই জন্য ওরা এটা বাদ দিয়ে দিচ্ছে। তো এক একটা ফ্যাব তৈরি করতে মেলা পয়সা লাগে। তো এই জিনিসগুলা এই সমস্ত প্রসেসগুলো, আমরা যেই প্রসেসগুলো শিখবো, এই সব প্রসেসগুলা একটা ফ্যাবের মধ্যে থাকতে হয়। আর এর মধ্যে তুমি তো দেখতেছই যে কতটা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়ার কারণে এই জিনিসগুলোকে আবার রিসাইকেল করতে হয়, রিসাইকেল করে ইউজ করতে হয়। তো ফাইনালি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে পুরাটা কেমন দেখা যায়। এই তো এটা দেখতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ, তো এইখানে তোমার এতক্ষণ যা দেখছি উপরে ইন্টারকানেক্টের কথাগুলো ছিল না,
এখানে ইন্টারকানেক্টের কথাগুলো আসছে। আমরা তো শুধুমাত্র ডিভাইসগুলো দেখছিলাম যে এন, দুই পাশে এন, মাঝখানে গেট, তো এটা হচ্ছে এন টাইপ ট্রানজিস্টর, দুই পাশে পি, মাঝখানে গেট, এটা হচ্ছে পি টাইপ ট্রানজিস্টর। প্রত্যেকটা ট্রানজিস্টরে 4টা করে 3টা করে পা, 1টা 2টা 3টা, তার মধ্যে আবার ওই যে টাইগুলো আছে। তো প্রত্যেকটা পা থেকে এরকম ভাবে এক একটা ওয়্যার উপরের দিকে ওঠে। এই ওয়্যারগুলো উপরে গিয়ে একসাথে, মনে করো আমার যদি 1 বিলিয়ন ট্রানজিস্টর থাকে, 1 বিলিয়ন ট্রানজিস্টরের মোট 3 বিলিয়ন তার তৈরি হবে। 3 বিলিয়ন না, আসলে 4 বিলিয়ন তার তৈরি হবে, আর একটা বডির তার বাইর হবে। মোট 4 বিলিয়ন তারকে তোমার কানেক্ট করতে হবে। তো আমি যদি এক লাইনে কানেক্ট করতাম, মনে করো সবগুলো এই লেয়ারে কানেক্ট করতাম, এগুলো হচ্ছে এক একটার উপরে এক একটা লেয়ার। এখানে মাঝখানে দেখো সিলিকনটা, ইয়েলো কালার, যেটা কালারটা বোঝা যায় তোমাদের কাছে? জি স্যার। হ্যাঁ, ইয়েলো কালার গুলো হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড। সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে, এটা হচ্ছে ইনসুলেটর, ইনসুলেটর। হ্যাঁ ইনসুলেটরের কাজ করে। আর যে গ্রে যেটা, এটা হচ্ছে ইন্টারকানেক্ট। আমার যদি এত হাজার হাজার ইন্টারকানেক্ট থাকে, ওই সবগুলো ট্রানজিস্টরে একটা লেয়ারে কানেক্ট করা সম্ভব হয় না। তো এখন যে প্রসেসগুলো আছে সাধারণত 8 থেকে 10টা এরকম লেয়ার থাকে। এখন প্রতিটা লেয়ারকে এইভাবে সিলিকন ডাইঅক্সাইড দিয়ে সেপারেট করা হয়। এইগুলা কিভাবে করা হয়, ইন্টারকানেক্ট গুলা কিভাবে কানেক্ট করা হয়, আবার ইন্টারকানেক্টের সাথে ভিতরে ভিতরে কিভাবে এগুলাকে বলে ভিয়া বা কন্টাক্ট, কিভাবে কন্টাক্ট দেওয়া হয়, সমস্ত কিছু আমরা এই ফেব্রিকেশনে আলোচনা করব। তো তোমাদের এই পিকচারটা সবসময় চেহারার মধ্যে রাখতে হবে, যে প্রথম হচ্ছে প্লেটের উপরে আমাদের এরকম ভাবে ডিফিউশন করতে হবে। এই দুই পাশে এন টাইপ তৈরি করতে হবে। এন টাইপ তৈরি করা, এটাকে ডিফিউশনের মধ্যে করা হয়। তারপরে এখানে গেট অক্সাইড তৈরি করতে হবে। গেট অক্সাইডটা দেওয়ার পরে এরপরে আমাদেরকে পলি দিতে হবে। রেড কালার যেটা, এটা হচ্ছে পলি, ওই যে এখানে লেখা আছে পলির উপরে দিতে হয় মেটাল। অনুরূপে এদিকে ডিফিউশন করতে হবে। ডিফিউশনের পরে এখানে গেট দিতে হবে, গেটের উপরে পলি দিতে হবে। এরপর এখন এইখান থেকে আমার কন্ট্যাক্টগুলো বের করে আনতে হবে। কন্ট্যাক্টগুলো বের করে এনে কন্ট্যাক্টগুলো কি দিয়ে তৈরি করতে হয়, এগুলো হচ্ছে ডিপোজিশনের মাধ্যমে। এই ইন্টারকানেক্টগুলো তৈরি করতে হবে ডিপোজিশনের মাধ্যমে। এখানে অক্সাইডগুলো তৈরি করতে হবে আরেকটা প্রসেসে। এরকম বিভিন্ন প্রসেসে বিভিন্ন জায়গায় তৈরি করতে হয়। এই প্রসেসগুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং কিভাবে এগুলাকে সূক্ষ্ম আকারে একত্র করে বানানো যায়, এই জন্য ইন্টিগ্রেশনটা লাগবে। আর দেখো এখানকার যে ট্রানজিস্টরটা, এই ট্রানজিস্টর আর এই ট্রানজিস্টরের মাঝখানে এখানে একটা ইয়েলো দেওয়া হয়েছে। এটি কি? এটা হচ্ছে অক্সাইড। এই অক্সাইডটা এই দুইটার মধ্যে সেপারেট করে দিচ্ছে, এটা আইসোলেশনের জন্য, যে এখানকার কারেন্ট চুরি করে যাতে এখানে না চলে যায়, এখানকার কারেন্ট যাতে চুরি করে এখানে না চলে যায়, এই জন্য এখানে। আধুনিক যুগে আরো একটা জিনিস করা হয়, এখানে নিচে পুরোটার নিচে একটা প্লেট তৈরি করা হয়, ওটাকে বলে SOI, সিলিকন অন ইনসুলেশন। সিলিকন অন ইনসুলেশন, SOI। তার মানে ভিতরে একটা পুরা প্লেটের মাঝখানে, পুরা প্লেটটা জুড়ে মাঝখানে একটা ইনসুলেটর তৈরি করা হয়, যাতে কোনো লিকেজ কারেন্ট না যেতে পারে। তো এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা আমাদের এই সাবজেক্টের মধ্যে আলোচনা করব। তোমাদের মনোযোগ দিয়ে যদি পড়ো, আর প্রত্যেকটা প্রসেসই এত বেশি ইনফরমেশন, কেউ যদি সব ইনফরমেশন পড়তে চায় শুধু একটা প্রসেস নিয়েই পড়ে থাকতে হবে। কিন্তু আমাদের তো এই পুরা সাবজেক্টের মধ্যে একটা ভাষা আইডিয়া সবগুলারই দিতে হবে। এই জন্য আমরা দ্রুত কিছু কিছু টাচ করে সবগুলা প্রসেসই আলোচনা করব। কারো যদি কোনো একটা প্রসেস খুব ভালো লাগে, ওইটা নিয়ে সে ইচ্ছা করলে ডিটেলস নিজে ম্যাটেরিয়ালস পড়ে নিতে পারে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন। স্যার এখানে বেজে সব সময় পি টাইপ ম্যাটেরিয়ালস ক্যান ইউজ করা হয়, এখানে বেজে আমি এন টাইপস ম্যাটেরিয়ালস ক্যান ইউজ করি না। হ্যাঁ, এখানে আসলে দুইটাই করা যায়। ইচ্ছা করলে শুধু সিলিকন ইউজ করা যায়। আর দুইটা ওয়েল, একটা হবে এন ওয়েল আর একটা হচ্ছে পি ওয়েল, ওইটা হচ্ছে ডুয়েল টাব। এই ওয়েলটাকে বলা হয় টাব। তো যদি পি সাবস্ট্রেট হয় তাহলে এন ওয়েল তৈরি করা হয়, তাকে বলে এন টাব। এগুলো সিঙ্গেল টাব, তার মানে একটা টাব, এক ধরনের ওয়েল শুধু আছে এটার মধ্যে। আর যদি এটা শুধু সিলিকন হইতো, তাহলে এখানে আমরা করতাম কিন্তু একটাতে এন ওয়েল করতাম আর একটাতে পি ওয়েল করতাম। এখন বেশিরভাগ পি সাবস্ট্রেট কেন হয়? বেশিরভাগ পি সাবস্ট্রেট এই জন্য হয়, বোরন অ্যাড করে সাধারণত পি টাইপ তৈরি করা হয়। বোরন অ্যাড করে পি টাইপ তৈরি করা হয়। দেখা যায় যে বোরনকে এই ক্রিস্টালাইজেশনের সময় যখন নাকি বোরনকে অ্যাড করা হয়, ফসফরাসকে অ্যাড না করে বোরনকে অ্যাড করে যদি এই সাবস্ট্রেটটা তৈরি করা হয়, আমাদের ক্রিস্টালাইজেশনটা ভালো হয়। তো যার জন্য বেশিরভাগ ক্ষেত্রে এই
বোরন ইউজ করা হয়, মানে ইচ্ছা করেই পি 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 টাইপ তৈরি করে দেওয়া হয়। ফলে হয় কি, আমার শুধু এন ওয়েল তৈরি করলেই হচ্ছে, পি ওয়েল আর তৈরি করতে হচ্ছে না। তো এই জন্য বোরনটা যেহেতু ইনকর্পোরেট করা সহজ, এই জন্য এই পি টাইপ সাবস্ট্রেট তৈরি হয়। এন টাইপও হয়, যেমন বিশেষ করে ইয়েতে কি বলে এটা, রেডিয়েশন প্রুভেন যেখানে হয়, ওখানে আসলে এন টাইপ করা হয় না, ওখানে আসলে ডুয়েল টাইপ করা হয়। ওখানে নর্মাল সিলিকন দিয়ে করা হয়, করে টাপ দুইটা, ওয়েল দুইটা আলাদা আলাদা করা হয়, যাতে রেডিয়েশনের কারণে যাতে ইলেকট্রন ফ্লো অন্যদিকে না যেতে পারে, ওইভাবে করা। আর এমনি নর্মালি আমাদের যেহেতু বোরন ইনকর্পোরেট করা সহজ, এই জন্য পি টাইপটা আমরা ইউজ করি। বুঝা গেছে? জি স্যার। এই যে এখানে দেওয়া আছে যে আমরা যদি এই মেটেরিয়ালস গুলো দিই, তাহলে এটা হবে এন টাইপ। আর এই মেটেরিয়ালস গুলো অ্যাড করলে তাহলে সিলিকনের মধ্যে, এই সিলিকনের মধ্যে যদি বি দেওয়া হয়, তাহলে এটা পি টাইপ হবে। সিলিকনের মধ্যে যদি পি দেওয়া হয়, তাহলে এন টাইপ হবে। তো এখানে দেখা যায় যে বিটা সহজে অ্যাভেলেবেল এবং ইনকর্পোরেট করা সহজ, যার জন্য ক্রিস্টালাইজেশনের সময়, সিলিকন ক্রিস্টালাইজেশনে এই বোরনটা দেওয়া হয়। আর এখানে একটা জিনিস আছে, এখানে কথাটা বোঝা যায় না ভালো, যে আমরা যখন নাকি সিলিকনের বেলায় করি, তখন আমরা বোরনকে ইউজ করি পি টাইপের জন্য, আর পি কে ফসফরাসকে ইউজ করি আমরা বি এন টাইপের জন্য। এন টাইপের জন্য আর্সেনিকও ইউজ করা যায়, অ্যান্টিমনিও ইউজ করা যায়। বোরন আর পি টাইপের বেলায় বেশি শুধু বোরনই ইউজ করা হয়। গ্যালিয়াম আর্সেনাইডের বেলাও তাই। গ্যালিয়াম আর্সেনাইড যদি পি টাইপ করতে হয়, তাহলে আমরা জিঙ্ক ইউজ করি, জিঙ্ক আর ক্যাডমিয়াম। আর গ্যালিয়াম আর্সেনাইডের মধ্যে এন টাইপ তৈরি করতে চাই, তাহলে সিলিকন আর টিউলিনিয়াম অথবা সেলিনিয়াম এই জাতীয় ইউজ করা হয়, করে তারপরে এন টাইপ আর পি টাইপ করা হয়। আর এমনিতে ডোপিং করা মানে কতটুকু ইম্পিউরিটিস ঢুকানো হইলো, যদি 10^25 অ্যাটমস পার সেন্টিমিটার স্কয়ারে এতগুলো অ্যাটম ঢুকানো হয়, তাহলে এটাকে হেভিলি ডোপড বলা হয়। আর নর্মাল ডোপে সাধারণত 19 থেকে 21 হয়। আর যদি লাইটলি ডোপড হয়, তাহলে তার চেয়ে কম হয়, 16 থেকে 17 হয়। তার মানে প্রতি সেন্টিমিটার কিউবে 16 থেকে 17টা বোরনের অ্যাটম যদি থাকে, তাহলে এটা লাইটলি ডোপড। আর যে প্রতি সেন্টিমিটার কিউবের মধ্যে যদি 19 থেকে 21টা হয়, এটা 10 না কিন্তু, এটা 19 থেকে 21টা হয়, তাহলে নর্মাল। আর যদি 25 বা তার উপরে হয়, তখন এটা হেভিলি ডোপড। আজকে আমার মনে হয় আমাদের সময় প্রায় শেষ। হ্যাঁ বলো। স্যার এই যে স্যার সিলিকন যে চিপগুলো স্যার, এগুলার থেকে তো স্যার গ্যালিয়াম আর্সেনাইডের স্যার চিপগুলো বেশি ফাস্টার হয়। হ্যাঁ স্যার তাহলে স্যার আমাদের যে এখন যে কম্পিউটার প্রসেসর গুলো ইউজ করা হয়, এগুলা তো মেইনলি সিলিকন চিপ দিয়েই বানায়, মানে ওগুলা তাহলে কেন গ্যালিয়াম আর্সেনাইড করে না, মানে আসলে লিমিটেশনসটা কোথায়? আসলে আরো কয়েকটা প্রসেস আসছে, যেরকম কার্বন ন্যানো টিউব আসছে, গ্যালিয়াম আর্সেনাইড আসছে, জার্মেনিয়াম আসছে। এগুলাতে যাচ্ছে না হচ্ছে কি, একটা ট্রেন্ড আছে না, ট্রেন্ড মানে কি, সিস্টেম সবগুলা এর ভিত্তিতে দাঁড়া করানো, যতগুলা আছে। তো কেউ এখন রিস্ক নিয়ে এই ম্যানুফ্যাকচারিং এ নামতে চাচ্ছে না। ল্যাব লেভেলে দেখা যাচ্ছে যে এগুলো ফাস্টার, কেউ রিস্ক নিয়ে ইনভেস্ট করতে চাচ্ছে না, কারণ এত এত হাই কম্পিটিটিভ। ওরা যদি ওইদিকে ইনভেস্ট করতে যায় আর যদি কোনো কারণে পিছিয়ে যায়, তাহলে তাদের অনেক লস হয়ে যাবে, এই জন্য ওরা ওইদিকে আর যাচ্ছে না। তো এই মেশিনগুলোতে এক একটা বানাইতে তোমার $বিলিয়ন লেগে যায়। তো যারা বানায় মেশিনগুলো, ওরাও ওইদিকে আগ্রহী হইতেছে না, কারণ ওরা বানানোর পরে কেউ যে এটা নিয়ে ইউজ করে প্রফিট করবে, ও করতে করতে ওদের হয়তো পুরাটা বিক্রি করা কঠিন হয়, মানে রিস্কটা নিতে চাচ্ছে না কেউ। বলতেছে যেহেতু নর্ম এইভাবে চলতেছে, আমরা তো কোপ আপ করতে পারতেছি, হোয়াট এভার। এখন একটা সময় গিয়ে যখন নাকি দেখবে যে না, আর সম্ভব হচ্ছে না, তখন তোমার বাধ্য হবে এইগুলা করার জন্য। তো এই জন্য সহজে ওইদিকে যাচ্ছে না এখনো, শুধুমাত্র ইকোনমিক সাইডটা দেখে ওইদিকে মুভ করতেছে না। জি স্যার, বুঝতে পারছি। আর কারো কোনো কোশ্চেন আছে? তো এই সাবজেক্ট হচ্ছে এরকম বক বক করা, কথাবার্তা বলা, এই তোমার ম্যাথামেটিক্যাল ডিরাইভেশন এত বেশি নাই। তো এইভাবে তোমার
নিজেরা পড়তে হবে আর কি অনেক, বুঝতে পারছো? তো আজকে এখানে শেষ করে দেই। জি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।